প্রভাবশালী সাবেক ১১ মন্ত্রী এমপির অর্থ পাচারের তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। বিভিন্ন দেশের চিঠি উদ্ধারে বিএফআইইউকে ঢেলে সাজানোর তাগিদ। কারা কারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা এবং কত টাকা পাচার করেছে, কিভাবে পাচার করেছে এগুলো চিহ্নিত করা, তারপর অর্থ ফিরিয়ে আনা। শেখ হাসিনার বিরুদ্ধে নারায়ণগঞ্জে আরও একটি হত্যা মামলা। মাছ ব্যবসায়ী মিলন নিহতের ঘটনায় আসামি ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জন। ১৯ জুলাই বিভীষিকাময় দিন পার করছে ঢাকা মেডিকেল। একই দিনে ভর্তি করা হয় গুলিবিদ্ধ ১২০০ আন্দোলনকারীকে। মর্গে ছিল না লাশ রাখার জায়গা। ছাত্র আন্দোলনে ভবনে ঝুলে থাকা কিশোরকে গুলি করার দৃশ্য নাড়া দিয়েছে সবাইকে। মেলাদিয়ার ছোট্ট ঘরে তীব্র যন্ত্রণায় কাটছে আমিরের দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন জেলায় আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যতের ভাবনায় দিশেহারা নিহতদের পরিবার। উন্নত চিকিৎসার জন্য আমি ভালো একটা হসপিটালে ভর্তি হতে চাই। পা ভাঙা রয়েছে, এখনো 15 দিন পর অপারেশন। এখন ডাক্তার বলছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। গুলি খাইছি যে আফসোস করি নাই। তিস্তার ভাঙনে হুমকিতে নীলফামারীর ডান তীর রক্ষা বাঁধ। স্থানীয়রা বলছেন পাল্টে যাবে নদীর গতিপথ। বিলীনের শঙ্কায় হাজারো স্থাপনা। আমরা যে বসত বাড়ি করে থাকবো, এরকম কারো বাড়ি ভিটা নাই। এই তিস্তার বাঁধ যদি দ্রুত ব্যবস্থা না হয়, আমাদের পিছনে হাজার হাজার হেক্টর জমি ফসলের সব বিলীন হয়ে যাবে। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। সন্দেহভাজনদের পরিবার, সহযোগী এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানাতে হবে হাসিনার সরকারের ১১ প্রভাবশালী মন্ত্রী এমপির তথ্য। বিভিন্ন দেশেও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউআই। সংশ্লিষ্টরা মনে করছেন ১.৫ দশক আর্থিক গোয়েন্দাদের অনেকটা ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছিল। কাগজে হুঙ্কার ছাড়া কোনো কার্যক্রম ছিল না। সময় এসেছে সংস্কারের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে জাগিয়ে তোলার। গত ১৬ বছরে দুর্নীতি, ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি। ধারণা করা হচ্ছে পাচার হয়েছে এই টাকার বড় অংশ। দায়িত্ব নিয়েই আর্থিক খাতের অপরাধীদের কঠোর বার্তা দিয়েছেন নতুন গভর্নর। আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অর্থ পাচারের সত্যতা পেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। শুরুতে সাবেক ৬ মন্ত্রী, ৫ সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ ৩১ জনের অর্থ সম্পদের তথ্য জোগাড় করছে বিএফআইইউ। মানি লন্ডারিং নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এগমন গ্রুপের কাছে চিঠি পাঠিয়েছে তারা। পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। কারা কারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা এবং কত টাকা পাচার করেছে, কিভাবে পাচার করেছে এগুলো চিহ্নিত করা, তারপর অর্থ ফিরিয়ে আনা। এখন তো আর আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতায় নেই। এখন যারা ক্ষমতায় আছে, যারা এইসব কার্যক্রম পরিচালনা করছে, তাদের কমিটমেন্টের উপর নির্ভর করবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের বার্তার প্রতিফলন দেখতে চান সবাই। বিশ্লেষকরা বলছেন পাচার বন্ধ এবং অর্থ উদ্ধারে ঢেলে সাজাতে হবে আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠানকে। অত্যন্ত দক্ষ এবং ডেডিকেটেড, স্কিলড এবং ডেডিকেটেড ওই যে আমাদের একটা গ্রুপ দরকার যারা এই কাজে লেগে থাকবে, এবং এটাই হবে তাদের তাদের মূল কাজ, এবং এই অর্থ সংগ্রহ, অর্থ ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য। সাবেক এসব মন্ত্রী ও এমপির আর্থিক তথ্য দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করবে বিএফআইইউ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী মোসাম্মদ শাহনাজ। বলা হয়, গত ২১ জুলাই শিমরাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাছ ব্যবসায়ী মিলন। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে চালানো হয় ওই হামলা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার কার্যালয়ে এসেছেন এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। রোববার রাতে ৮টার দিকে গুলশান ২ এর অবস্থিত নগর ভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির এক কর্মকর্তা। মূলত মেয়রকে অপসারণের দাবিতে সেখানে জড়ো হয়েছিলেন মানুষজন। পরে মেয়র নেই শুনে শান্ত হন বিক্ষোভকারীরা। সেই জায়গা ছেড়ে তারা চলে যান। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ঘেরাও করার খবরেই গা ঢাকা দিয়েছেন মেয়র। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর লাপাত্তা আওয়ামী লীগের সব নেতাকর্মী অনেকেই ছেড়েছেন দেশ। গণমাধ্যমে রোজই আসে গাজা উপত্যকার খবর। হাসপাতালে ঠাঁই হচ্ছে না গোলার আঘাতে ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের। ১৯ জুলাই ঢাকা মেডিকেলেও তৈরি হয়েছিল ওই পরিস্থিতি। দেশে যখন দম বন্ধ অবস্থা, সেই একদিনেই গুলিবিদ্ধ অন্তত ১২০০ আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মর্গে জায়গা ছিল না লাশ রাখার, ইমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গা। কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি। সহকর্মী আখলাকুস সাফা জানাচ্ছেন সে চিত্র। ১৯ জুলাই শুক্রবার, চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি। হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। কেন আমাদের গুলি করলো ভাই? আমরা বিচার চাই। হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। এগুলো আমাদের দুইটা বাচ্চা মারা গেছে, একটা ১৫ বছরের আর একটা ১২ বছরের। এখনো গুলি করছে, ৩ জন চোখের সামনে হাতে গুলি করছে, এখনো আসলো। এই যে আমার সামনে রক্তাক্ত অবস্থায় এখনো রক্ত ফালানো। আর চলে তো আমার সাথে একটা লোক পোলার চোখে ঢুকে আছে। আহতদের নিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করতে থাকে সাধারণ মানুষ। স্পটেই যারা প্রাণ হারান তাদের মরদেহ ঘিরে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি। যে আমার বাইরে গুলি করছে তার বিচার চাই, তার তো ফাঁসি চাই। আর ওরে আমার সামনে দেখতে চাই, ওর হাতটা কে লেখা কাটছে না, ওর কি সন্তান নাই? এদের কোনো দয়া নাই ভাই। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ শখানেক। তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনো করা যায়নি। রামপুরায় আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হাসান আল মাহমুদ। নিজেও আহত হন তিনি। কি দেখেছেন সেদিন ঢাকা মেডিকেলে? ১০২ নম্বরের ২ নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রোগী গুলিবিদ্ধ। মানুষটা হলো বোভা। ছেলেটা বোভা, কথা বলতে পারে না। হ্যাঁ, এর ছবি আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এর ছবিটা এখানে আছে। আমি ছবিটা তুলে নিয়ে আসছি। ওকে দেখার কেউ নাই। জীবিত মৃত্যু, জীবিত মৃত্যু। মানুষের হাহাকার, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, শত শত লাশ আসতেছে এরকম। এবং যে আমি আপনাদের লাশের কথা বলি, তাদের কারো এখান থেকে গুলি হয়ে এখানে ভাড়াইছে, কারো কান থেকে এপাশে ভাড়াইছে, কারো চোখ থেকে এপাশে ভাড়াইছে। মানে কারো হাতে, কারো মুখে, কারো পেটে, কারো গলায়, এমন কোনো জায়গায় বাত নাই আসলে যেখানে গুলি হয়নি। হাসান নিজেই করেছেন ভিডিও, তুলেছেন ছবি, দেখেছেন টানা রোগী সামলাতে ডাক্তারদের ক্লান্তি। কোন জায়গায়? ওখানে কি ওরে করছে না আরো বেশি করছে? আরো বেশি মানুষ, আরো অনেক। 2টা মর্গ ছিল, তো ওখানে এমন একটা অবস্থা যে একটা লাশের উপর আর একটা লাশ রাখতে হয়েছে। মানে ওই স্পেসটা হয়নি যে আসলে ওই স্পেসকে লাশ রাখবে। অবশেষে 2টা মর্গে জায়গা ছিল না এবং বাহিরে লাশ রেখে আসছে।
মর্গে লাশের স্তূপ থেকে কেউ কেউ খুঁজে পান স্বজনের মরদেহ, কেউ এখনো খুঁজে পাচ্ছেন না প্রিয় সন্তানের দেহটা। আন্দোলনের সময় আমার ফোন দিছিল, আমি উত্তরা গিয়েছি ওর বিষয়তে। আল্লাহ আমার সন্তান মিলে দাও, আমি একটু করে লাইছি সন্তানের লেগা। গুলি করা লোক প্রায় 2 থেকে 3 হাজার গুলি করা লোক এখানে আসছে। 2 থেকে 3 হাজার সবাই গুলি, এর বেশি হবে। 19 জুলাই ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো, কারো গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি, অথচ আইসিইউতে আগেই বেড শেষ। একসাথে এত মানুষ, এইটা সামাল দেওয়া একটা চ্যালেঞ্জ ছিল। এই সিচুয়েশনটা আমরা আসলে হাসপাতালে এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে 2 গ্রুপ মারামারি করছে, আমাদের ডাক্তার নার্সরা ভয় পাচ্ছে। ঢাকা মেডিকেল সহ হাসপাতালে মৃত্যু এখনও থামেনি। লাইফ সাপোর্টে যারা আছেন তারা চরম শঙ্কায়। নানান ইনফেকশনে আহতরা এখনও মৃত্যু ঝুঁকিতে। চোখ হারিয়েছেন বহু মানুষ, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বেঁচে আছেন রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদে ঝুলে থাকা গুলিবিদ্ধ আমির, যদিও 2 পা ভর্তি গুলির ক্ষত। মেরাদিয়ার ছোট্ট এক ঘরে শুয়ে সেরে ওঠার অপেক্ষায় জীবনের কঠিনতম সময় দেখা 18 বছরের আমির। গুলিবিদ্ধ যুবকের বেঁচে ফেরার সেই অবিশ্বাস্য গল্পটা জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। ছবি তুলেছেন নাহিদ হোসেন। আটকে উঠেছিল সবাই, ওঠারই কথা। পুলিশের মুহুর্মুহু গুলি থেকে বাঁচতে প্রাণান্ত চেষ্টা ছিল তার। এমনকি নির্মাণাধীন ভবনের ছাদে লুকিয়েও গুলি থেকে রক্ষা হয়নি তার। 19 জুলাই উত্তাল ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ এই যুবক আমির হোসেন। মেরাদিয়ায় বসবাস করা এই সাহসী আমির কাজ করেন কফি শপে। বলছিলেন ভয়াবহ সেই স্মৃতি। বাসায় ফিরতেছিলাম, তারপর হঠাৎ করে আর কি গ্যাঞ্জামের মাঝখানে ঘুরে যায়। রাস্তা ওঠার পরে আর কি 2 সাইডে বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি আসতেছিল। সেই ভয়ে যায় আর কি আমি ছাদের উপর উঠছিলাম, বিল্ডিংয়ের ছাদের উপরে ওঠার পর তারপরে মনে করেন পুলিশ আমার পিছনে আর কি দৌড়াই গেছেন, যাই বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে আর কি ঝুলেছিলাম। তারপর উপর থেকে গুলি করতেছে আর ভয় দেখাইতেছে যেন জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, আর একটা পুলিশ আর কি 3 তলায় যে আমাকে গুলি করছে পায়। এখনও সেই বিভৎসতার ছাপ তার চোখে মুখে। বলছিলেন 6 রাউন্ড গুলি করা হয়েছিল তাকে। যে সময় গুলি করতেছে আমার, সেই সময় আমার শরীর হাত পা আর কি সব অবস্থা হয়ে গেছে যে আমি আর বাইচা ফিরতে পারবো না। তারপরও 3 ঘন্টা ছটফট করতেছি, তারপরে আর কি পানি করে চিৎকার করতেছি, পরে যে বাইরে গিয়ে আমাকে উদ্ধার করছিল। আমিরের বয়স সবে 18 পেরিয়েছে, যদিও তাকে ধরতে হয়েছে সংসারের হাল। এখনও এক বুক স্বপ্ন আর আশা নিয়ে বেঁচে থাকা তার। 2 ভাই কাজ করতাম, এখান থেকে আর কিছু আমার বোনের জন্য জমাইতাম, সেই টাকা দিয়ে আর কি অনেক চিকিৎসা চলতেছে। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন মাহারা আমির। স্বাভাবিক জীবনে ফিরতে দরকার আন্তরিক সহযোগিতা। সংসারে এখন আগে কিছু টাকা জমাইছিলাম আমার ভাইজিরে বিয়ে দেওয়ার জন্য, ওই টাকা দিয়ে চিকিৎসা চালাইতেছি, সংসারে কিছু খরচা করতেছি। অর্থহীন খুবই খারাপ, আমি জানি। আমার জানা সত্ত্বে এত পয়সা করি নাই, এবার মা নাই। এই যে নির্মাণাধীন যে ভবন, এই ভবনের 4 তলায় 19 জুলাই বিকেলে আশ্রয় নিয়েছিলেন আমির হোসেন। পুলিশ তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় আমির 3 ঘন্টা ওই ভবনে পড়েছিলেন। পরে একজন পথচারী তাকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসেন। আমি ওনাকে আস্তে আস্তে কাঁধে উঠাই, দেখি যে উনি চোখ মুখ বন্ধ করে দিয়েছে, উনি মারা যাচ্ছে। আমি ওনার গালের মধ্যে থাপুর দিই যেন অ্যাটলিস্ট একটা কি হইলে ব্যথা পাইলে উনি যেন চোখটা অন্তত খোলা রাখে। তো আমি কাঁধে উঠাইয়া আমি কোনো রকম যে 3 তলা থেকে 2 তলায় নামাইছি। সেদিন আমিরকে উদ্ধার করা এই ব্যক্তির অভিযোগ, ভয়াবহ সেই বিপদেও গড়িমসি করেছে মেরাদিয়ার ফেমাস হাসপাতাল। ঢাকা মেডিকেলে যাওয়ার আগে গুনতে হয়েছে মোটা অঙ্কের বিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কেউ খোঁজ করেনি মানিকগঞ্জে ছাত্র জনতা অভ্যুত্থানে নিহত রফিকুলের। তার সাথে গুলিবিদ্ধ 2 শিক্ষার্থী এখনও কাতরাচ্ছে হাসপাতালে। ওদিকে নারায়ণগঞ্জে হতাহতদের পরিবারে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভর করেছে সংসার চালানোর দুশ্চিন্তা।
একমাত্র ছেলেকে হারিয়ে মায়ের এই আহাজারি, কান্না থামছে না পরিবারের। জীবিকার তাগিদে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মানিকগঞ্জের শিবালয়ের রূপসা গ্রামের রফিকুল ইসলাম। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ডাক এলে তাতে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে, কিন্তু তাজা বুলেট কেড়ে নেয় রফিকের প্রাণ। নিহত রফিকুলের ১৪ মাস বয়সী সন্তান রয়েছে। সব সময় ডাকে বাবা বাবা বললে, সব সময় খুঁজে ওই যে স্কুলে একটা ওর ছবি দেওয়া আছে, ছবি দেখে ডাক পারে সব সময়। ফোন দিলাম, ধরলো না। ২-৩ বার দেওয়ার পর ধরলো না। পরে একজন আবার দিছি, দেওয়ার পর ধরছে একজন। ধরার পর আমার জিজ্ঞেস করতে, আপনি কে? আমি কি রফিকের আব্বা? কয় রফিক তো নাই। আমার ছেলের আমি বিদেশ পাঠাবো, ইটালি পাঠানোর জন্য টাকা পয়সা জমা দিচ্ছি, সব কিছু হয়ে গেছে আমার ছেলের। রফিকুলের সাথে গুলিবিদ্ধ হন আরও ২ জন। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ২ কলেজ শিক্ষার্থী সাকিব আর ইউনুস। সেদিনের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাদের। এখনো ভাবি, এখনো আমার মনে আশঙ্কা যায় না যে আমি এখনো বাঁচবো কিনা। আমার পা ভাঙ্গা রয়েছে এখনো, ১৫ দিন পর অপারেশন। এখন ডাক্তার বলছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ সরকারের কারফিউ জারির পর গত ২০ জুলাই থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে নারায়ণগঞ্জ। সংঘর্ষ বাধে সিদ্ধিরগঞ্জে। এ সময় পুলিশের এলোপাতারি গুলিতে প্রাণ যায় প্রকৌশলী সৈয়দ মোস্তফা কামাল রাজুর। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে পরিবারটি। আমি এটার সঠিক বিচার চাই। আর আর আমাকে যেন কোনো চাকরি যদি দেওয়া হয় তাহলে আমি খুশি হইতাম যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাকি জীবন যাতে সুন্দরভাবে কাটাতে পারি। ওই দিন গোলাগুলির শব্দ পেয়ে পায়নাদি এলাকার বাসিন্দা সুমাইয়া বেগম বারান্দায় দাঁড়িয়েছিলেন। ৬ তলার বারান্দায় দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহত সুমাইয়ার ৩ মাসের কন্যা সন্তান রয়েছে। হাতের ফাঁক দিয়া ব্লাড সরছে, নাক দিয়েও ব্লাড সরছে। ওই মুহূর্তে লাগে সাথে সাথে ওর শেষ। ওই মুহূর্তের মধ্যে আমার একবারের জন্য কইতে পারলে না যে মা আমার মেয়েটা আপনার কাছে আমি আমানত রাখিয়ে গেছি, আমার মেয়েটার একটু চাইয়েন। আমার মেয়ে কিছুই কইতে পারলে না। আমি ২.৫ মাস এত কষ্ট করছি এই সন্তান নিয়ে, আর মুহূর্তের মধ্যে সন্তান হালায় চলিয়ে গেল। একই উপজেলার সিআইখোলা এলাকায় থাকতেন ভ্রাম্যমাণ হকার হজরত বিল্লাল। ৫ আগস্ট সরকার পতনের লং মার্চে ছাত্রদের সাথে ঢাকায় যাওয়ার পথে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আমার ছেলেরা গুলি করছে, আমার জায়গা সিনার লেগে গুলি ফুলা মরছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে আর লাশ আর নায়গা দম করে, মানে আর অপারেশন রেখে দিব। তো আমি আর কিছু করতে পারতাছি না। তো আমার সাথে আরো 2টা লোক আসছিল, হ্যাঁ রাগারাগি করে লাশটা বার করে আছে, কিন্তু লাশটাতে মারা গেছে, তার মৃত্যুর কোনো সার্টিফিকেট আমার দেয় নাই। আন্দোলনের সময় গুলিতে আহত হন নাজমুল হাসান, সানজিদা বেগম, হামিদ আলী সহ কয়েকজন। উন্নত চিকিৎসা দরকার, কিন্তু সংসার চালানোর দুশ্চিন্তাই এখন সবার আগে। উন্নত চিকিৎসার জন্য আমি ভালো একটা হসপিটালে ভর্তি হতে চাই, মানে আমার পায়ের জন্য। আমিন বাবু, যমুনা নিউজ। কোটা সংস্কার ও এক দফা আন্দোলনের সময় গুলিবিদ্ধ অনেকে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বেশিরভাগের জখম গুরুতর। দুঃসহ সে অভিজ্ঞতা ভুলতে পারছেন না তারা। আহত হওয়ায় আয় উপার্জন বন্ধ, ফলে চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় তাদের পরিবার। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি ও খাবার সরবরাহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মাহবুবুল হক। 2 সপ্তাহের বেশি সময় ধরে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। কষ্টের মধ্যেও দেখছেন কাঙ্ক্ষিত দেশ গড়ার স্বপ্ন। এই বরাবর লাগছে, একদম মেরুদণ্ডের হাড্ডিতে হাঁটকেছে, এই জন্য পুরোপুরি চার্জারি করা লাগছে। এখন আমার ডান পাটা একজন ধরে উঠাইতে হয়, নামাইতে হয়। পরদিন ৫ আগস্ট আন্দোলন শেষে নিজের বাসায় ফেরার পথে চট্টগ্রামের মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে গোলাগুলির মধ্যে পড়েন রমজান। বয়োবৃদ্ধ এক নারীকে বাঁচাতে গিয়ে 2টি গুলি লাগে তার পেটে। ক্ষতিগ্রস্ত হয় খাদ্যনালী। গুলি খাইছি যে আফসোস করি নেই, কিন্তু দেশের জন্য যে রক্ত দিছি এতে বেশি প্রাউড ফিল লাগতেছে। এর থেকে আর বড় কিছু আমার থেকে আর লাগতেছে না। এই দুজনের মতো গুলিবিদ্ধ অনেকেই এখনও চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালিটি সহ বিভিন্ন ওয়ার্ডে। ভয়ঙ্কর সেই দিনগুলোর কথা মনে পড়লে আটকে ওঠেন তারা। সিআরবির উপর থেকে আমাদেরকে হামলা করা হয়। আমার বোন সহ ছিল, আমার
আমার 3টা লাগছে, আমার বোনের লাগছে 4টা। মনে করলাম সাইডে সাইডে করে আসলে কি গুলি খাবো না, একটা খাম্বা ছিল, ঠিক আছে, আমি দূর মারি গেছিলাম নি, যাইতে যাইতে আমি খাইবেছি। প্রথম গুলি করতে সে আমাকে করে দিচ্ছে, তখন আমি গুলি খেয়ে তারপর কত দূর দূরে চলে গেছি গুলি খাওয়ার পরে। আহতদের কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কেউ হতদরিদ্র, কেউ কর্মহীন। জীবন জীবিকার জন্য সরকারের সহযোগিতা চান তারা। ওনারা যদি সহযোগিতা করে তাহলে আমার ভাই তার ভালো চাকরি করতে একটু সুবিধা হবে আর কি। যেহেতু ওরা আগের মতো চলাফেরা করতে পারবো না, একটা চাকরি দেয়, আমরা উপকৃত হইতাম। আমার ছেলের কর্ম চাই, আমার ছেলের কোনো কিছু নেই, ওনার বাবু অসুস্থ। এইসব মানুষগুলোকে কীভাবে পুনর্বাসন করা যায়, তাদেরকে কোনোভাবে আর্থিক বিনিয়োগের মাধ্যমে হোক, তাদেরকে কোনোভাবে ট্রেডিং দেওয়া হোক। ওদের ফ্যামিলিদেরকে যে কোনো একটা মানুষকে চাকরি দেওয়া উচিত এবং ওদের ফ্যামিলিটা দেখা উচিত। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘিরে সংঘর্ষের সময় প্রশাসনের গাড়ি চাপায় নিহত হন 3 শিক্ষার্থী। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে 12 আগস্ট মামলা দায়ের হয়েছে। জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে রোববার 72 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেরপুরে গেল 4 আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মিছিলে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালালে বাধে সংঘর্ষ। এ সময় প্রশাসনের একটি সাদা রঙের দ্রুতগতির গাড়ি চাপা দেয় কয়েকজন আন্দোলনকারীকে। প্রাণ হারান 3 শিক্ষার্থী মাহবুব আলম, তুষার আহমেদ ও শার্দুল আশিস সৌরভ। এ ঘটনায় নিহত মাহবুবের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। আসামি করা হয় অজ্ঞাত 300 থেকে 400 জনকে। আমরা মামলাতে অজ্ঞাতনামা উল্লেখ করেছি, কারণ আমরা কে বা কারা গাড়ি চালাচ্ছিল সেই দিন ডিউটিতে ছিল আমরা তা সঠিক জানি না, সেই জন্য। ভিডিওতে দেখছি এই গাড়ি চাপা দিয়ে আমার ছেলেরে মারছে। আমি এই ম্যাজিস্ট্রেট ও গাড়ির ড্রাইভারের আমি হত্যাকারীর বিচার চাই, তাদের যেন ফাঁসি হয়। 31 জুলাই জেলা প্রশাসক স্বাক্ষরিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বন্টনের একটি তালিকা এসেছে যমুনা টিভির হাতে। সেখানে দেখা যায় 4 আগস্ট দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোতায়েনকৃত সেনা সদস্যদের দিক নির্দেশনা প্রদান ও টহল দায়িত্ব দেয়া ছিল সহকারী কমিশনার তরিকুল ইসলাম শাকিলকে। গাড়ি চাপা দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য 72 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রশাসন ভালো করেই জানে যে ওই গাড়ি ওই সময় দায়িত্বে কে ছিল এবং কি ড্রাইভার কে ছিল। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে আলটিমেটাম 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে। প্রশাসন তাদেরকে চিহ্নিত করে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাদের সহায়তা করা হোক। এ ঘটনায় জেলা প্রশাসন থেকে কোনো তদন্ত কমিটিও করা হয়নি। জেলা প্রশাসক বলছেন মামলার তদন্তেই বেরিয়ে আসবে সবকিছু। তদন্ত হয়ে পুরো হচ্ছে যে যার যতটুকু দোষ আছে সম্পূর্ণ দোষের যার কারো সম্পৃক্ত থাকবে সেটা তার মানে পুরোটাই সে তার ইয়েটা হবে, ঠিক আছে, তার লাইবিলিটি তাকে নিতে হবে। একই দিন গুলিতেও প্রাণ যায় আরও 2 শিক্ষার্থীর। এ ঘটনায় শেরপুর 1 আসনের সাবেক এমপি সানোয়ার হোসেন সানু, 3 আসনের সাবেক এমপি শহীদুল ইসলাম সহ 25 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 300 থেকে 400 জনকে আসামি করে মামলা করে নিহত সবুজ মিয়ার পরিবার। জাহিদ হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কলেজ ছাত্র ইমন হোসেনকে টাঙ্গাইলের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে। রোববার রাতে গোপালপুরের নইমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে হয় জানাজা। আর জানাজার নামাজ পড়ান ইমনের ছোট ভাই হাফেজ সুমন। এতে অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় ইমন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয়। পরে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে হয় ইমন ও আন্দোলনে নিহত রিয়াজের জানাজা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা নিশ্চিতে বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলবিং নামে মেডিকেল টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান সমন্বয়করা। তাদের বক্তব্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। মাঠ পর্যায়ে মন্ত্রণালয়ের সাথে আহতদের পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করবে এই মেডিকেল টিম। তাছাড়া নিহতদের পরিবারকেও করা হবে সহযোগিতা। আর মেডিকেল টিমের সদস্যদের নাম ঘোষণা করা হবে। আমাদের যে টিমটি গঠন করা হয়েছে তাদেরকে নিয়ে গঠন করা হয়েছে যারা শুরু থেকে
এই মেডিকেল সেক্টরে, এই হেলথ অ্যান্ড ওয়েলবিং আমরা বলছি, এই সেক্টরে কাজ করে আসছে তাদেরকে নিয়ে। যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত এবং তাদেরকে সার্বিক যে সহযোগিতা বা সাপোর্টগুলো দেওয়া যায় সে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা গেছে এবং নাহিদা বুশরা প্রধান থেকে আগামীকালের মধ্যে একটা মেডিকেল টিমের ফর্মাল ঘোষণা আপনাদের কাছে আমরা নিয়ে আসব। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। হাসপাতাল এবং স্বাস্থ্য খাতে আর ঘুষ বাণিজ্য চলবে না, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণায় একমত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। গণ অভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসায় মুগদা হাসপাতালে একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেই বিনামূল্যে উন্নত সেবা পাবেন আহতরা। সমন্বয়ক হাসিব মাহমুদ জানান, আন্দোলন চলাকালে মোট 650 মানুষ মুগদা হাসপাতালে চিকিৎসা নেন। এখানে মারা যান 3 জন। হাসপাতালের সব অনিয়ম দুর্নীতি দূর করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। এই যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে আমাদের অনেক ছাত্র থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সকল স্তরের মানুষই কিন্তু একটু হতাহত হয়েছে। গতকাল কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একটা মিটিং করেছি এবং আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরকে যাতে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য কিন্তু আমরা প্রতিটি হসপিটালে কিন্তু আমরা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট আমরা গঠন করেছি। টাঙ্গাইলের কালীহাতিতে মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ। তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের নির্দেশনা পেলে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। যারা জানেন তারা করেন, যারা বোঝেন তারা শেখান। শিক্ষককে নিয়ে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের এমন উক্তি যেন মানতেই পারলেন না টাঙ্গাইল কালীহাতির মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। স্কুলে গুরু দায়িত্বে থেকেও নিজের বোঝার ভুলই হলো কাল। নানা অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছে ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কালীহাতির দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিও। অভিযোগ আছে, বিদ্যালয়ের গাছ কেটে করেছেন টাকা আত্মসাৎ। কেল্লা নির্মাণ সহ স্কুলের কোষাগার থেকে মন গড়া হিসাব দেখিয়ে তুলেছেন নগদ অর্থ। স্বেচ্ছাচারিতার মাধ্যমে কর্মচারী নিয়োগেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। গাছপালা কাটে, কিন্তু গাছপালা কাটে তার প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বানায়, আমরা জানা সত্য পেয়েছি। তারপরে উনি টাকা আত্মসাৎ করে স্যার নিয়োগ মাধ্যমে তিনি আত্মসাৎ করছেন। কার্যকলাপ করছে স্কুলের আগেও বিগত দিনে, এবং কি স্যার তো মারছেই কোনো ছাত্রকে বা ফর্ম ক্লাবের সময় অনেক টাকা পয়সা খায়া ঘুষ খায়া ফর্ম ক্লাব করেছে ওনার এলাকার পোলাহানদের। উনি স্কুলে জয়েন করার পর থেকে স্কুলে মেধাবী কোনো ছাত্র বের হয় না। দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান বিদ্যালয়ের শিক্ষকরা। গাছ এই সাইডে পড়ে রয়েছে, গাছ তো কাটছে, এখন তো হেড স্যার জানে যে সে গাছ কিভাবে কাটছে, সরকারি অনুমোদন আনছে কিনা। এই প্রতিষ্ঠানে যেমন 2021-এর পরে এখানে আমার নিয়ে NTRC এর মাধ্যমে সরাসরি, তার কারণে সব বিষয়গুলো এতটুকু আমার নলেজের মধ্যে নাই। উনি এগুলা করছে যে ওই ম্যানেজিং কমিটির সহযোগিতাই তো করছে, ওই ম্যানেজিং কমিটিতে টিআরও ছিল। এই চেয়ারটা হচ্ছে সামাজিক চেয়ার, প্রতিষ্ঠানটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, সুতরাং আপনি এই চেয়ারে থাইকে কোনো রাজনীতির সাথে জড়াবেন না। জেলা শিক্ষা অফিসার জানালেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন, হয়তো তিনি আমাদের একটা সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন, যেটার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়গুলি সমাধান করতে পারব। এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে পাওয়া যায়নি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের মুখে নীলফামারীর ডিমলার 22 পুকুর এলাকা। স্থানীয়দের দাবি, আর কয়েক ফুট ভাঙলেই একটি বাঁধ ভেঙে নতুন গতিপথ তৈরি করবে তিস্তা। এতে হুমকিতে পড়বে হাজার হাজার বাড়িঘর ছাড়াও সরকারি বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি ভিত্তিতে টিউব ও জিওব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারী করেসপন্ডেন্ট আতিয়া রহমানের সহযোগিতায় সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদন। ডিমলার খালিশা চাপানি ইউনিয়নের 22 পুকুর এলাকা। বাসিন্দা সাইফুলের এই দালানবাড়ি বিলীন হচ্ছে তিস্তায়। এরই মধ্যে সুতিঘাট এলাকায় তিস্তা গিলে খেয়েছে 1000 বিঘারও বেশি আবাদি জমি। হুমকির মুখে শত শত বাড়িঘর, স্কুল, সড়ক, আশ্রয়ন প্রকল্প আর ধর্মীয় স্থাপনা।
আমাদের বাড়ি ঘর দুয়ার ভাসি গেল, কোনো লোকজন নাই ধরার মতো। আমি খুব দুঃখে পড়িয়েছি। কালে রাত 10টার সময় আমার সিঁড়ি এবং ঘর ভেসে যায়। এইটুকু জমি আমাদের চলে যায়, আমরা যে বসত বাড়ি করে থাকবো, এরকম কারো বাড়ি ভিটা নাই, এরকম কারো নিশ্চয় আছে বলে। নদী ভাঙনে পাকা বাড়ি ঘর ভাঙি বিনাশ হয়ে যাচ্ছে। যদি কোনো উদ্যোগ না হয় তাহলে আমাদের বাড়ি ঘর লক্ষ্য হবে। স্থানীয়রা বলছেন ভাঙনের গতিতে ভীত সন্ত্রস্ত তারা। আর 30 ফুট ভাঙলেই তিস্তা আছড়ে পড়বে ডান্তির রক্ষা বাঁধে। গতিপথ পরিবর্তন করে তৈরি হবে নতুন চ্যানেল, যা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এই বাঁধটি ভেঙে গেলে পরে নদীর ডান তীরে একটি নদীর ফুল চ্যানেল বেরিয়ে যাবে এবং এই চ্যানেলে হাজার হাজার মানুষের জমি ভেঙে যাবে, তাদের বাড়িঘর ভেঙে যাবে। এই তিস্তার বাঁধ যদি দ্রুত ব্যবস্থা না হয়, আমাদের পিছনে হাজার হাজার হেক্টর জমি ফসলের সব বিলীন হয়ে যাবে। জরুরি ভিত্তিতে টিউব ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। কর্মকর্তারাও মনে করেন বাঁধে ভাঙন ধরলে পরিস্থিতি সামাল দেয়া যাবে না। আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছি, কারণ এখানে যদি এখানে যে এলাকাটা আছে এখানে যদি কোনো অংশ ভেঙে যায় তাহলে এখানে অনেক বাড়িঘর এবং বসত বাড়ি এবং আবাদি জমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং নদীর যে ফ্লোটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে ভাগে উদ্যোগ নিলে এই পরিস্থিতি এড়ানো যেত বলে মনে করছে তিস্তা পাড়ের বাসিন্দারা। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এবারে একটু নিত্যপণ্যের বাজারের খবরাখবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। যাচ্ছে সাকিবের কাছে। সাকিব, একটু জানাবেন যে নতুন করে যে দাম বেঁধে দেওয়া হয়েছে পণ্যের, সে দামে কি সবকিছু বিক্রি হচ্ছে কিনা এবং কেমন দেখছেন? একই সাথে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? সোহার, দেখুন আসলে আমরা সকাল থেকে বাজার ঘুরে দেখছি, বাজারে এসে কিন্তু দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা সকাল থেকে দেখছি যে বাজারে কিন্তু যে শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস কিংবা অন্যান্য নিত্যপণ্য সেগুলোর সরবরাহের উপস্থিতি মোটামুটি ভালো রয়েছে, তবে বেশ কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে। সেই সাথে কিন্তু অধিকাংশ সবজির দাম কিন্তু আসলে আবার কমেছে বলে বিক্রেতারা আমাদের কাছে দাবি করেছে। আর এদিকে মাছ আর মাংসের বাজারে ঘুরে দেখেছিলাম, সেখানে কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে পণ্যের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং সপ্তাহের ব্যবধানে কিন্তু মাংসের বাজারে যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে 700 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হয়েছিল, এই সপ্তাহে একই চিত্র রয়েছে। এবং ইলিশ মাছের দাম সেটিও অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন আকারের ইলিশ মাছের দাম কিন্তু 650 থেকে 1650 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে গত সপ্তাহে, যেটি এখনো অপরিবর্তিত রয়েছে। এদিকে আমরা যে সবজির বাজারে এই মুহূর্তে রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সবজিতে কিন্তু বাজারের দোকানগুলো সয়লাভ। যদিও আজকে বৃষ্টি হচ্ছে, তবে সবজির বাজারে কিন্তু অপ্রতুলতা নেই। এবং বিক্রেতারা যেটি আমাদেরকে জানিয়েছে, টমেটো, বেগুন, শসা, গাজর সহ অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির দাম কিন্তু গত সপ্তাহের চাইতে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এদিকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মরিচের দাম। মরিচের দাম কিন্তু আজকে কিছুটা স্বস্তিদায়ক, কারণ বিক্রেতারা বলছিল গতকালও তাদেরকে আসলে বেশি দামে ক্রয় করার কারণে দেখা যাচ্ছে 280 টাকা কেজিতে মরিচ খুচরা বিক্রেতাদের কাছে আসলে বিক্রি করতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আজকে 40 টাকা কমে সেটি আসলে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ গতকালকে যেটি 280 টাকা বিক্রি হয়েছিল সেটি আজকে 240 টাকা কমতে বিক্রি হচ্ছে। এদিকে আমরা হচ্ছে যে মরিচ এবং আলুর সেটির কিন্তু দাম গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কোনো পরিবর্তন দেখিনি। এই মুহূর্তে আলুর দাম কিন্তু 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজের দাম কিন্তু 100 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং দাম কমার পেছনে একটি কারণ বিক্রেতারা বলছে, তারা বলছে যে পরিবহন খাতে তাদের যে চাঁদা দেওয়া কিংবা অতিরিক্ত খরচ হতো সেটি কমেছে এবং দেখা যাচ্ছে যে অন্যান্য কারণে কিন্তু দাম কমেছে বলে তারা আমাদেরকে দাবি করেছে। সোহার, সাকিব মুন্সিগঞ্জের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় ঘটেছে গোলাগুলির ঘটনা, এতে গুলিবিদ্ধ হয়েছেন 3 জন। রোববার সন্ধ্যায় কামঠানা মোচরা এলাকায় রেল লাইনের পাশের জমি নিয়ে বাধে বিরোধ।
স্থানীয়রা জানায় সংকট সমাধানে আলোচনায় বসেছিল দুপক্ষ। এক পক্ষের নেতৃত্ব দেন সোহাগ, মিথুন ও আনিসুর শিকদার, অপর পক্ষের নেতৃত্বে থাকেন জলিল ও হাফিজার মুন্সি এবং মিজান শিকদার। এক পর্যায়ে বাগবিতণ্ডা রূপ নেয় সংঘর্ষে। এ সময় জলিল, হাফিজরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হয় সোহাগ, মিথুন ও লিওন নামের 3 জন। আহত সোহাগ শিকদার বিজিবি সদস্য। চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। জড়িতদের ধরতে এবং অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। এখনো ঘুরে দাঁড়াতে পারেনি মৌলভীবাজারের পর্যটন ব্যবসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর পর পর্যটন কেন্দ্রগুলোয় নেই চিরচেনা ভিড়, কমেছে হোটেল রিসর্ট বুকিং। নিরাপত্তাজনিত কারণে অনেকে আবার বন্ধ রেখেছেন ব্যবসা প্রতিষ্ঠান। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পর্যটকদের আনাগোনায় যে লাওয়াছড়া জাতীয় উদ্যান মুখরিত থাকে, সেখানে এখন শুনশান নীরবতা। একই অবস্থা মৌলভীবাজারের সকল পর্যটন কেন্দ্রে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও এখনও অনেকটা স্থবির পর্যটন খাত। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘুরতে আসতে পারতেছে না, যার ফলে আমাদের বুকিং একদম শূন্যের খাতায় নেমে এসেছে এবং আমাদের বিরাট একটা লসের সম্মুখীন হতে হচ্ছে। গেস্ট আসে, কিছু টাকা পাই, সেটা দিয়ে আমাদের সংসার চলে, বিজনেস চলে। কিন্তু যখন কোনো গেস্ট থাকে না, তখনও দেখা যায় ঠিক একই পরিমাণ ভ্যাট আমাদের দিতে হচ্ছে। হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের মাথায় হাত। সেবা গ্রহীতারা না থাকায় অনেকেই বন্ধ রেখেছেন ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ বলছে নিরাপত্তা সংকট রয়েছে। দেশের গন্ডগোলে মানুষ ধরাই আইতেছে না বা প্রচুর বের, এই কারণে মানুষের মন দিল ভালো থাকলে তো মানুষ ঘুরতো, আইতো, আনন্দ হইতো। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। ওই ক্ষেত্রে আমরা 60%, 65% পর্যন্ত ছাড় দিয়ে রাখছি যেন আমার এইখানে পর্যটনের আগমন হয়। সহসা এই পরিস্থিতির উন্নতি হবে এমন আশাবাদ ব্যবসায়ীদের। বলছেন আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই পর্যটন শিল্প থেকে কিন্তু সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে, কিন্তু এই দিনের পর দিন এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের কারণে কিন্তু আসলে পর্যটন শিল্প যেভাবে স্থবির হয়ে যাচ্ছে, সরকারি সহযোগিতা ছাড়া আসলে কিন্তু কোনোভাবে আমাদের আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। জেলায় হোটেল মোটেল সহ পর্যটন ব্যবসায় যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দুদিনের ব্যবধানে রাশিয়ার আরও একটি সেতু ধ্বংসের দাবি করল ইউক্রেন। রোববার বিমান হামলায় ধ্বংস হয়েছে তুরস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ ব্রিজটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার। বিমান থেকে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। দেখা যায় সিন নদীর ওপর সেতুটি বিস্ফোরণের শিকার হয়, ধসে পড়ে একাংশ। হামলার সময় সম্পর্কে জানা যায়নি। মূলত অস্ত্র সরঞ্জাম সরবরাহে সেতুটি ব্যবহার করত রাশিয়া। কিয়েভের দাবি, চলমান যুদ্ধে মস্কোর সক্ষমতা ধ্বংসই তাদের লক্ষ্য। প্রায় 2 সপ্তাহ ধরে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অগ্রসর হচ্ছে তুরস্কে। শুক্রবারও সিন নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করা হয়। ইলেকট্রিক গাড়িতে মেশিনগান যুক্ত করে পরিণত করা হচ্ছে ট্যাঙ্কে, যা ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরভ। এই পরিকল্পনা বাস্তবায়নে বেছে নেওয়া হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবার ট্রাককে। এরই মধ্যে মডিফাইড ট্রাকের ভিডিও প্রকাশ করা হয়েছে। শিগগিরই মস্কো, কিয়েভ রণক্ষেত্রে মোতায়েন করা হবে সেগুলো। কখনো গ্লাভস হাতে বক্সিং করে, আবার কখনো ভারী অস্ত্র চালিয়ে বারবারই আলোচনায় এসেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। বিতর্কিত কিংবা সাহসী কর্মকাণ্ডের জন্য বরাবরই পত্রিকার শিরোনাম হতেন রাশিয়ার এই ওয়ারলর্ড। তবে চেচেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ এই নেতাকে এবার দেখা গেল একটু ভিন্নভাবে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি সাইবার ট্রাক চালাতে দেখা যায় রমজান কাদিরভকে, তাও আবার মডিফাই করা। ট্যাঙ্কের আদলে যাতে বসানো হয়েছে মেশিন গান। সামাজিক মাধ্যমে নিজের এই ভিডিও পোস্ট করেন তিনি। জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে এ ধরনের যুদ্ধযান। শুধু ঘোষণা দিয়েই থামেননি কাদিরভ। অত্যাধুনিক প্রযুক্তির এসব যানবাহন তৈরির জন্য টেসলা প্রধান ইলন মাস্কের প্রশংসাও করেন তিনি। এই সময় ইলন মাস্ককে চেচনিয়া সফরের আমন্ত্রণও জানান মুসলিম এই নেতা। গাড়িটি আসলেই অনেক ভালো। ইলন মাস্ককে ধন্যবাদ। শিগগিরই এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হবে, যা সামরিক অভিযানে সাহায্য করবে। আমাদের যোদ্ধারা এটা ব্যবহার করবে। যদি কোনো পরিবর্তনের দরকার হয় তাহলে বলবো, মাস্ক, আপনি আমন্ত্রিত। যদিও পুতিন ঘনিষ্ঠভাজন কাদিরভের এই আমন্ত্রণে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ইলন মাস্ক। অনিক রহমান, যমুনা নিউজ।
চলন্ত ফেরিস হুইল বা নাগরদোলায় ছড়ালো ভয়াবহ আগুন। ভূমি থেকে কয়েকশো ফুট উঁচুতে আটকা পড়েন আরোহীরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন কমপক্ষে 23 জন। শনিবার জার্মানির লাইপজিগ শহরে চলছিল বিখ্যাত রক মিউজিক ফেস্টিভ্যাল। দর্শনার্থীদের বিনোদনে নাগরদোলা ছাড়াও পার্কে ছিল অন্যান্য রাইডের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চলন্ত হুইলের একটি বগিতে দেখা যায় আগুন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আরেকটি বগিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আরোহীদের মাঝে। দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ হয়েছেন 4 জন। হুড়োহুড়িতে বগি থেকে লাফিয়ে নামার সময় আহত হয় আরও একজন। এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি, চলছে তদন্ত। নিখোঁজের 110 বছর পর সন্ধান মিলল HMS হক যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। 1914 সালে জার্মান সাবমেরিনের একটি টর্পেডো বোমার আঘাতে ডুবে যায় জাহাজটি। 525 জন নাবিক ও ক্রু নিয়ে তলিয়ে যায় গভীর সমুদ্রে। শত বছরেরও বেশি সময় আগে ইংল্যান্ডের চ্যাটাম ডকইয়ার্ড থেকে যাত্রা শুরু করে HMS হক যুদ্ধজাহাজটি। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের 10ম ক্রুজার স্কোয়াড্রন হিসেবে শেটল্যান্ড এবং নরওয়ের সীমানা নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় জাহাজটিকে। যাওয়ার পথে জার্মানির U9 সাবমেরিন থেকে ছোড়া বোমার আঘাতে 500-র বেশি নাবিক নিয়ে ডুবে যায় যুদ্ধযানটি। স্কটল্যান্ডের ফ্রেজারবার্গ শহর থেকে প্রায় 70 মাইল পূর্বে অ্যাবারডিনশায়ারের উপকূলে মিলেছে জাহাজটির ধ্বংসাবশেষ। উদ্ধার করেছে লস্ট ইন ওয়াটার্স ডিপ নামের একটি স্কটিশ সংস্থা। মূলত বিশ্বযুদ্ধে নিখোঁজ জাহাজ উদ্ধারের কাজেই নিয়োজিত এ সংস্থার ডুবুরিরা। আমরা আর্কাইভ থেকে সাবমেরিনের ক্যাপ্টেনের নথিপত্র ঘেটে বোমা বিস্ফোরণের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করেছি। সাবমেরিনটি ওই অন্যান্য নৌকার সাথে যে অবস্থানে থেকে যোগাযোগ করেছে সেটিও ঠিক এই একই জায়গায় নির্দেশ করে। এখান থেকে 1 কিলোমিটার দূরেই আমরা জাহাজটি খুঁজে পাই। উদ্ধারকারী ডুবুরিরা বোমারু সাবমেরিনের ক্যাপ্টেনের দৈনিক জার্নাল ও অন্যান্য জাহাজের নাবিকদের সাথে তার যোগাযোগের নথি ঘেটে হামলার সম্ভাব্য স্থান চিহ্নিত করে খুঁজে বের করে জাহাজটি। এর মধ্যে আমরা নৌবাহিনীকে জায়গাটির সন্ধান দিয়েছি। আমরা মনে করি এটা সত্যিই এক স্মরণীয় ঘটনা। ডুবে যাওয়া নাবিকদের প্রত্যেকের পরিচয় উদ্ধার করার চেষ্টা করছি আমরা। তবে নিখোঁজের এত বছর পরেও প্রায় অক্ষত আছে জাহাজের কিছু অংশবিশেষ। এখনো ক্ষয়ে যায়নি সমুদ্রের পানিতে। বোমার বিস্ফোরণে আগুন লেগে যায় জাহাজটিতে। 8 মিনিটেরও কম সময়ে তলিয়ে যায় গভীর সমুদ্রে। মাত্র 70 জন নাবিক বেঁচে ফিরতে সক্ষম হয় ডুবন্ত জাহাজ থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।